এর সংখ্যা বেশি হলেও সেটাকে এমনভাবে করা হচ্ছে যে খুব বেশি আকর্ষণ থাকবে, প্রত্যেকটা ম্যাচ জুড়েই থাকবে। এমনও হয়ে যেতে পারে প্রথমবার কেউ বিশ্বকাপ খেলছে, তারা বড় কোনো দলকে হারিয়ে দিতে পারে, তারা বাদ পড়ে যেতে পারে। যে ব্রাজিল, আর্জেন্টিনা বা শীর্ষ যে দলগুলো রয়েছে তারা কিন্তু প্রথমে কারো বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে না। এমনভাবে আসলে ড্রটা করা হচ্ছে যাতে সবাই বড় ম্যাচগুলো খেলতে পারে, আকর্ষণটা বাড়ানোর জন্য এই সিস্টেমটা নিয়ে এসেছে ফিফা। ক্রিকেটের সঙ্গে যদি একটু তুলনা করি, ক্রিকেটে আমরা সবসময় দেখি ভারত পাকিস্তানকে যে কোনোভাবে এক গ্রুপে রাখার চেষ্টা করা হয়, একটা দৌড় তৈরি করার চেষ্টা করা হয় কৃত্রিমভাবে। এক্ষেত্রে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আসলে এই জিনিসটা এখানে দুইটা ফ্যাক্টর আছে। প্রথমত ফ্যাক্টর হচ্ছে যে আপনি যদি একটা দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, তাহলে যত ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিকে যায় আপনার আগ্রহ কিন্তু তত বেশি বাড়তে থাকে, তত বেশি আপনি টিভির সামনে আসবেন বা তত বেশি আপনি খেলা দেখবেন। সো একটা দিক দিয়ে কমার্শিয়ালি চিন্তা করলে দর্শকের সাইড থেকে যে চেষ্টা করা হচ্ছে যাতে ফাইনাল খেলাটা যাতে জমজমাট হয়। দেখা গেল এক সাইডে ফাইনাল খেলা এরকম আসলো যে একটা অনেক বড় টিম আর একটা এত ছোটো টিম, যে ফাইনালটা মেরে হয়ে গেল, তাহলে কিন্তু এটা আবার ওয়ার্ল্ড কাপের জন্য খারাপ। তো সেই হিসাবে দেখলে দুই সাইডে যে দুইটা টিমকে আলাদা করে দেওয়া হচ্ছে সেটা একদিক দিয়ে ভালো। দ্বিতীয়ত হচ্ছে যে এটা কেন ভাগ করা হচ্ছে, ভাগ করা হচ্ছে যে প্রথম যে চারটা র্যাঙ্কিং 1 আর 3 এক সাইডে পড়বে আর 2 আর 4 আর এক সাইডে পড়বে। এটা একদিক দিয়ে দেখলে আমি বলবো ভালো। তার কারণ হচ্ছে যে আপনি 1 থেকে 4 যে আছে তারা কিন্তু কনসিস্টেন্টলি পারফর্ম করছে বলেই 1 থেকে 4-এর মধ্যে আছে। এখন আপনি 4 বছর ধরে কনসিস্টেন্টলি পারফর্ম করছেন, আপনার তো কিছু রিওয়ার্ড তো আপনার দলগুলোকে দিতে হবে। আপনি সিরিয়াসলি নিচ্ছেন কম্পিটিশনটাকে, সিরিয়াসলি ফিফার খেলাগুলোকে সিরিয়াসলি নিচ্ছেন। তো যার কারণে এই র্যাঙ্কিং যে টপ যে 4টা আছে তাদেরকে সবগুলা গ্রুপেই একটা মানে সুযোগ সুবিধা পজিশনে দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে কিন্তু একটা শর্ত দিয়েও দিয়েছে যে প্রত্যেকটা গ্রুপে তাদেরকে আলাদা করে ভাগ করে দিচ্ছে যাতে একসাথে না হয়, কিন্তু সেক্ষেত্রে তাদেরকে গ্রুপকে টপ করতে হবে। এখানেও কিন্তু তাদের দায়বদ্ধ আছে, তারা যদি রানার্স আপ হয়ে যায়, রানার্স আপ হয়ে গেলে কিন্তু আবার আগেই তার দেখা হয়ে যাবে। সো এখানে একই সাথে সামঞ্জস্য রাখছে, আবার একই সাথে এমনভাবে সেট করছে যাতে তোমাকে প্রমাণ করে ফাইনাল পর্যন্ত যেতে হবে। এরকম না যে ধরেন হারলেও যাতে দেখানো হয়, তা কিন্তু হচ্ছে না। অর্থাৎ আমি যদি বলি যে গ্রুপের সংখ্যা বেশি হলেও সেটাকে এমনভাবে করা হচ্ছে যে খুব বেশি আকর্ষণ থাকবে, প্রত্যেকটা ম্যাচ জুড়েই থাকবে। এমনও হয়ে যেতে পারে প্রথমবার কেউ বিশ্বকাপ খেলছে, তারা বড় কোনো দলকে হারিয়ে দিতে পারে, তারা বাদ পড়ে যেতে পারে। হ্যাঁ, আমরা গতবার কাতারে মরক্কোর উদাহরণটা দেখেছি যে মরক্কো কিভাবে করে এসছে। তো যে জিনিসটা যেটা বলছিলাম যে মরক্কো হয়তো এর আগে আপনি কখনো দেখেননি, কিন্তু কন্টিনিউয়াসলি মরক্কোকে একটা সুযোগ দেওয়ার ফলে আস্তে আস্তে কিন্তু এখন মরক্কো একটা বড় দেশ হিসেবে আসছে। এবার হয়তো উজবেকিস্তান আসছে, অনেক নতুন নতুন আফ্রিকান দেশ আসছে। এইগুলোকে যদি ওয়ার্ল্ড কাপের সুযোগ না দেওয়া হয়, ওয়ার্ল্ড কাপের সুযোগ হলে এইসব টিমগুলো হয় যেটা বিশাল বড় একটা বাজেট পায় ফিফা থেকে, যেটা তাদের ফুটবল উন্নয়নে তারা আবার ইউজ করে। তো এইসব টিমগুলোকে যদি আপনি ওয়ার্ল্ড কাপে ইনক্লুড না করেন, তারা সারা জীবন মানে ওরকমভাবে লেভেলে খেলতে হবে না। তাহলে যেটা হবে কি, বড় দল আর ছোট দলের মধ্যে গ্যাপটা বাড়তে থাকবে। এই গ্যাপটা বাড়লে যেটা হবে যে ফুটবলের জন্য এটা আবার খারাপ। এই গ্যাপ যত কম হবে, কম্পিটিটিভনেস যত বাড়বে, মানুষের ফুটবলের প্রতি আগ্রহী তত বেশি হবে। এবং ফিফা এটা চাচ্ছে যে বড় কোনো দল যাতে অতি আত্মবিশ্বাসী না হয় যে না আমরা খুব দ্রুত সেমিফাইনালে চলে যাব, সেইটা কিন্তু ভাবার কোনো সুযোগ নেই। এবং প্রত্যেকে কিন্তু এখানে বাছাই পর্ব পেরিয়ে তারপরে এসেছে।